এক ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। সবশেষে খবর, আলোচনা, বিশ্লেষণ নিয়ে থাকছি কাজী মহুয়া। খেলার আনন্দ হতাশার খবর নিয়ে থাকছে আমি অনুপম দেব। তবে আগে জেনে দিচ্ছি শিরোনাম। সরকার নয়, বিশ্ব ব্যাংকের বিরুদ্ধে মামলা করতে পারবে ক্ষতিগ্রস্তরা, বললেন আইনমন্ত্রী। এসএসসির গণিত পরীক্ষা এখনই বাতিল নয়, প্রশ্ন ফাঁসের অভিযোগ তদন্ত করছে সরকার। পিএসএল খেলতে দুবাইয়ে তামিম মাহমুদুল্লাহ, মিরাজকে ধৈর্যের পরামর্শ আশুইনের। রাত ৯টায় বাংলাদেশ আজ মতামত পাঠানোর বিষয়ে নির্বাচনমুখী আওয়ামী লীগ বিএনপি। মতামত পাঠাতে পারেন এসএমএস অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি এই সংবাদের পরের অংশে। বিশ্ব ব্যাংকের বিরুদ্ধে সরকারের মামলা করার সুযোগ নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তবে মিথ্যা অভিযোগে যারা ক্ষতিগ্রস্ত তারা চাইলে আইনি ব্যবস্থা নিতে পারেন বলেও জানিয়েছেন তিনি। সকালের রিপোর্টার্স ইউনিটিতে পদ্মা সেতু নিয়ে কথা বলার সময় মন্ত্রী কথা জানান। আইনমন্ত্রী বলেন, গুজব নির্ভর ও তথ্য প্রমাণ না থাকায় পদ্মা সেতুতে দুর্নীতি চেষ্টা মামলাটি খারিজ করেছে কানাডার আদালত। কথিত দুর্নীতি বিষয়ে কানাডায় চলা আইনি প্রক্রিয়াগুলো জানিয়েছেন তিনি। তিনি বলেন, কানাডার আদালতে একটি আদেশের কারণে এতদিন এই বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেনি সরকার। আইনমন্ত্রী জানান, পদ্মা সেতুতে অর্থায়ন বাতিলের পর বিশ্বব্যাংক তখনকার যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করতে দুদককে চাপ দেয়। এমনকি মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে মামলায় জড়িয়ে রিমান্ডে নেওয়ার চাপও দিয়েছিল তারা। আবুল হোসেনকে আসামি করতে হবে। আমরা বললাম যে তথ্য উপাত্ত যদি না পাই তাহলে পরে আমরা কিভাবে একজনকে আসামি করব? না এফআইআর তার নাম দিতে হবে। তাহলে একজন এই পর্যন্তও বললেন এফআইআর তার নাম দিয়ে তাকে অ্যারেস্ট করে রিমান্ডে নিলেই সব বেরিয়ে যাবে। এই কোম্পানির 4 জন তার সাথে গিয়ে দেখা করেছে, এইটুকু ছাড়া আর কোনো কথা নাই। কোথাও এমন নাই যে তাকে এত টাকা দেওয়ার একটা আলাপ আলোচনা হয়েছে, সেই পর্যন্তও নাই। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্ব ব্যাংক দুর্নীতির মিথ্যা অভিযোগ না তুললে 2 বছর আগে জনগণ পদ্মা সেতু সুফল পেত। আগারগাঁওয়ে এনএসসি সম্মেলন কক্ষে একনেক সভায় তিনি একথা বলেছেন। পদ্মা সেতু নিয়ে দেশে ভাবমূর্তি নষ্টের চেষ্টা আন্তর্জাতিকভাবে মিথ্যা প্রমাণিত হয়েছে বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। দুর্নীতির মাধ্যমে পদ্মা সেতুর নির্মাণ কাজ পাওয়ার চেষ্টার অভিযোগ উঠেছিল কানাডার এসএনসি লাভালিনের কর্মকর্তাদের বিরুদ্ধে। এই দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংক পদ্মা সেতুর নির্মাণ প্রকল্পে ঋণ প্রত্যাহার করে নেয়। 4 দিন আগে কানাডার আদালত সেই দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলা খারিজ করে দিয়েছে। এ বিষয়ে একনেক সভার শুরুতে প্রধানমন্ত্রী জানান, এক ব্যক্তির ষড়যন্ত্রে পিছিয়েছে পদ্মা সেতুর কাজ। তাদের এই মিথ্যা অভিযোগে আমাদের একজন সচিবকে অযথা 1 বছর জেল কাটতে হয়। এর থেকে লজ্জাজনক আর একটা ব্যক্তির স্বার্থের আঘাত লাগবে বলে সেই ব্যক্তিটি দেশের এত বড় একটা মূল্যবান প্রজেক্ট, যার ফলে আমার দক্ষিণাঞ্চলের সার্বিক মানুষের আর্থসামাজিক উন্নতি হতে পারত। ঠিক সময়ে পদ্মা সেতুর কাজ শুরু হলে জিডিপি প্রবৃদ্ধি 7 থেকে 8-এ উন্নীত হতো বলে জানান প্রধানমন্ত্রী। 7.1% জিডিপি অর্জন করতে সক্ষম হয়েছে, কিন্তু পদ্মা সেতুটা যদি নির্মিত হয়েছে, আমি মনে হয় অর্জন শুরু হয়েছে, যদি করতে পারতাম এতদিন এটা নির্মাণ শেষ হয়ে যেত, আমাদের জিডিপিতে আরো 1% এখানে সংযুক্ত হতো, আমরা 8 ভাগে চলে যেতে পারতাম। সভা পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনা মন্ত্রী জানান, 3,684 কোটি টাকা ব্যয়ে 11টি উন্নয়ন প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। আশরাফ আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী নির্বাচনে বড় জয় পেতে মাঠে নেমেছে আওয়ামী লীগ। কোন্দল মিটিয়ে তৃণমূল শক্তিশালী করার নির্দেশ দিয়েছে কেন্দ্র। উন্নয়নের চিত্র জনগণের সামনে তুলে ধরার নির্দেশনাও দেওয়া হয়েছে। ভোটারের আস্থা অর্জনে ব্যর্থ নেতাদের মনোনয়ন দেওয়া হবে না বলেও সতর্ক করেছেন দলের নীতি নির্ধারকেরা। ভোটারদের কাছে জনপ্রতিনিধির জবাবদিহিতার এই চিত্র জয়পুরহাট 2 আসনের। আবু সাইদ আল মাহমুদ স্বপনের মতো জনগণের মন জয়ে মাঠে নেমেছেন আওয়ামী লীগের প্রায় সব সংসদ সদস্য। নির্বাচনী এলাকায় যাতায়াত বাড়ানোর পাশাপাশি উঠান বৈঠক, মতবিনিময় সহ নানা উন্নয়ন কাজে সামনে থাকছেন তারা। লক্ষ্য 2019-এর নির্বাচনে মনোনয়ন নিশ্চিত করা। নতুন ইসি গঠনের পর 2 বছরের মধ্যে নির্বাচনের মাঠ আওয়ামী লীগের দখলে আনাই এর লক্ষ্য বলে জানাচ্ছেন কেন্দ্রের নেতারা। জনকল্যাণের পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড দেশবাসীর কাছে তুলে ধরার নির্দেশনাও দিয়েছে দলটি। অভিযুক্ত সংসদ সদস্যদের কাছেও যাচ্ছে সতর্ক বার্তা। সকলের ব্যাপারে জরিপ হচ্ছে,
যদি কেউ তার দায়িত্ব পালনে ব্যর্থ হয় বা দেশের জনগণের তার নির্বাচনী এলাকার জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হয়, সেক্ষেত্রে তাদেরকে মনোনয়ন দেওয়া হবে না। তবে প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা তিনি বলেছেন যে দলকে সংগঠিত করো, সুসংগঠিত করো, এবং দলের মধ্যে যদি কেউ অবাঞ্ছিত থাকে তাদেরকে সরাও। আর 3 নম্বর, সাধারণ জনগণের কাছে যাও, তাদের দুঃখ দুর্দশা কি আছে সেটা বোঝার চেষ্টা করো। ভোটের আগে তৃণমূল শক্তিশালী করতে দেশ জুড়েই চলছে সাংগঠনিক সফর। অভ্যন্তরীণ বিরোধ মেটাতে দেয়া হচ্ছে কড়া ব্যবস্থা। যদি কোথাও কোনো ভুল বোঝাবুঝি থাকে, মতভেদ থাকে, তাহলে সেগুলোকে নিরসন করা এবং সকলকে ঐক্যবদ্ধভাবে নিয়েই জনগণের কাছে এই সংগঠনকে নিয়ে যাওয়া। আমরা দল, মাননীয় সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সবার সাথে সমন্বয় করার কাজটাই আমরা করছি এবং সকল বিভাগেই এই ধরনের কাজ চলছে। নির্বাচন সামনে রেখে আগামী 2 মাসের মধ্যে সম্মেলন করতে যাচ্ছে আওয়ামী লীগের 4 সহযোগী সংগঠন। পাশাপাশি ইশতেহার তৈরির কাজ চলছে বলেও জানিয়েছেন শীর্ষ নেতারা। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা থাকলেও সংসদ নির্বাচন সামনে রেখে মাঠে নামছে বিএনপি। নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবিতে জনমত গঠনের পাশাপাশি তৃণমূল শক্তিশালী করার কাজ শুরু হয়েছে। নীতি নির্ধারকদের দাবি, মামলা হামলার পরেও 300 আসনে প্রার্থী দিতে সমস্যা নেই বিএনপির। 2014 নির্বাচন বর্জন নিয়ে দলের ভেতরে বাইরে নানা সমালোচনা থাকলেও এবার বেশ সতর্ক বিএনপি। আর সে কারণেই আগামীতে ভোট বর্জনের পথে না হাঁটার কথা ভাবছেন চেয়ারপারসন খালেদা জিয়া। ভোট বর্জনে দলের নিবন্ধন বাতিলের ঝুঁকির বিষয়টিও বিবেচনায় আছে। তাই নতুন নির্বাচন কমিশন নিয়ে অসন্তোষ থাকার পরও একাদশ সংসদ নির্বাচনে মাঠে থাকার প্রস্তুতি নিচ্ছেন কেন্দ্রের নেতারা। বিএনপির মতো একটি জনপ্রিয় বিশাল দলের প্রস্তুতির কোনো সমস্যা নেই। নির্বাচনে যাওয়ার ব্যাপারে বিএনপি অত্যন্ত একটি আগ্রহী দল, কারণ আমরা জনগণের আস্থার উপর বিশ্বাসী এবং আমরা জানি যে বিএনপি অত্যন্ত জনপ্রিয় দল। সেই ক্ষেত্রে শুধুমাত্র সমস্যাটা হচ্ছে আজকে জনগণ তাদের নির্দ্বিধায় ভোটাধিকার প্রয়োগটা আজকে সমস্যা হচ্ছে। পাশাপাশি 300 আসনের সবগুলোতেই মনোনীত প্রার্থীর সঙ্গে বিকল্প প্রার্থী ভেবে রাখছেন তারা। দলের পদগুলো নিয়ে যথেষ্ট কামড়াকামড়ি হচ্ছে, ওই প্রতিযোগিতা হচ্ছে। দলের প্রার্থী হিসেবে আমি এর কোনো সন্দেহাতীতভাবে এখানে কোনো অসুবিধা কিছু হবে না। কেন অনেক ইচ্ছুক থাকবেন, দলের প্রার্থী পাওয়া যাবে, অনেক বেশি করেই পাওয়া যাবে, কোনো জায়গায় হয়তো অতিরিক্ত হয়ে যেতে পারে। আগামী নির্বাচন সুষ্ঠু ও অবাধ হলে ভোটের লড়াইয়ে জিতে আবারও ঘুরে দাঁড়াবে দলটি, মনে করছেন নীতি নির্ধারকরা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সব দলের অংশগ্রহণে 5 জানুয়ারি নির্বাচন করতে না পারার আক্ষেপ রয়েছে বিদায়ী নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজের। মঙ্গলবার শেষ কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। নতুন নির্বাচন কমিশনের সদস্যরা কাল শপথ নিয়েই কার্যালয়ে যাবেন। নতুন কমিশনের জন্য শুভকামনা জানিয়েছেন শাহনেওয়াজ। ভেঙে গেছে কাজী রকিবউদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। KM নুরুল হুদার নেতৃত্বাধীন নতুন নির্বাচন কমিশনের অধীনে 2019 সালে জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা। নতুন কমিশনকে স্বাগত জানাতে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। কারো কারো কক্ষের সাজসজ্জাও বদলে যাচ্ছে। 2012 সালে অন্য কমিশনারদের চেয়ে কয়েকদিন পর ওই বছরের 15ই ফেব্রুয়ারি দায়িত্ব নেয় তাদের পরে বিদায় নিচ্ছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ। গত 9 ফেব্রুয়ারি থেকেই তিনি ভারপ্রাপ্ত সিইসির দায়িত্ব পালন করছিলেন, কিন্তু এবার তারও যাওয়ার পালা। বিদায়ের সময় বললেন, গত 5 বছরের সবচেয়ে কঠিন সময় ছিল 5 জানুয়ারির সংসদ নির্বাচন। আমরা চেয়েছিলাম যে 14 সালে নির্বাচনটা ইনক্লুসিভ হোক। সেখানে রাজনৈতিক কারণেই একটা গোষ্ঠী, একটা দল এবং তার জোট নির্বাচন করেনি। সেই কারণে ইনক্লুসিভ ইলেকশনটা না হওয়াতে যে একটা জাতীয় নির্বাচনের কিছুটা ফাঁক রয়ে গেছে, সেইটুকু সম্পর্কে খারাপ লেগেছে। নতুন কমিশনকে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। আরো সুন্দরভাবে চালাবেন, অভিজ্ঞতা দিন দিন তাদের আরো বাড়বে। আমাদের প্রয়োজনে পূর্ববর্তী যারা আছে তাদের যে বিষয়গুলি তারা দেখেছেন, অবজার্ভ করেছেন, কাজেই তারা আরো সুন্দরভাবে কাজ করবেন। সহযোগিতা চাইলে সেটা ইলেকশন কমিশনই হোক আর সাধারণ মানুষই হোক অথবা যে কোনো লোকেই চাক, সহযোগিতার হাত আমাদের সবসময় প্রসারিত থাকবে। অবসরের পর কি করবেন তা এখনও ঠিক করেননি বিদায়ী এই নির্বাচন কমিশনার। আসমামিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
আর নতুন নির্বাচন কমিশন আগামীকাল কাজে যোগ দিবেন না শপথ নেবেন এবং আওয়ামী লীগ বিএনপি যেভাবে আসলে এবার এত আগে থেকেই মোটামুটি তৎপর সাংগঠনিক জায়গাগুলোতে নির্বাচনকে সামনে রেখে মনে হচ্ছে প্রস্তুতিটা বেশ ভালোই হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলো। এখন নির্বাচন কমিশন কতটা আসলে তাদের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে সেটা নিশ্চয়ই নজরে রাখার মতো বিষয়। নির্বাচন কমিশন একটি বড় পরীক্ষায় পড়বেন এবং তাদের জন্য বড় সময়ের জন্য কোনো হানিমুন পিরিয়ড থাকছে না। আসলে মার্চ মাসের শুরুতেই অনেকগুলো উপজেলাতে একসঙ্গে নির্বাচন হচ্ছে, তারপরে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে তাদের সিদ্ধান্ত দিতে হবে, গাইবান্ধায় একটি উপনির্বাচন আছে, সেই ব্যাপারেও তাদের খুব দ্রুত তারা যে আসলে কতটা নিরপেক্ষভাবে বা শক্তভাবে দেশে নির্বাচন পরিচালনা করতে পারবেন তার প্রমাণ তাদের দিতে হবে। তবে এই নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য 4 নির্বাচন কমিশনারকে নিয়ে যত কথা হয়েছে, যত তারা পাবলিক স্ক্রুটিনির মধ্যে রয়েছেন, তারা নিশ্চয়ই জানবেন যে তাদের সকল কার্যক্রম খুবই নিবিড় পর্যবেক্ষণের মধ্যে। তারা অলরেডি ইন্টেনসিভ কেয়ার ইউনিটের মধ্যে আছেন, সেই নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র থেকে তারা আসলে কতটা ফ্লাইং কলার নিয়ে আজিজ থেকে শুরু করে সবাই ছিলেন মোটামুটি, এতটা ছিলেন না আসলে, এতটা ছিলেন না। তার চেয়ে বড় কথা মনে হচ্ছে যে শুরু থেকেই তারা কিন্তু জানছেন যে তারা এর আগের কমিশন আমরা যেরকম দেখছিলাম যে সব দলকে নির্বাচন না আনার আক্ষেপটা করে গেছেন, এবার কিন্তু তারা দায়িত্ব নেওয়ার আগে থেকেই বুঝতে পারছেন বিষয়টা কোন দিকে যাচ্ছে। এবং বিএনপি কিন্তু এরই মধ্যে আমরা দেখতে পেয়েছি যে নির্বাচন কমিশনকে বাইপাস করে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব দেওয়ার কথা তারা বলেছেন যে নির্বাচনকালীন সরকার কিরকম হবে। নির্বাচনকালীন সরকার প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব দিবেন, কারণ নির্বাচন কমিশন একটি বাইপাস করার মতোই ব্যাপার। কিন্তু যেটি হচ্ছে যে এই নির্বাচনে বিএনপি অংশ নেবে এবং বিএনপি বলছে, যতটা বলছে তার চেয়েও বেশি তাকে লক্ষ্য রাখবে যে এই নির্বাচন কমিশন আসলে কিভাবে নির্বাচনটি পরিচালনা করেন। সেই ক্ষেত্রে নির্বাচন কমিশনারদের জন্য আমার মনে হয় যে প্রধান যে বিষয়টি থাকবে সেটা হচ্ছে যাতে কোনো জাল ভোট না হয়, মানুষ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে, যেই রাজনৈতিক দলগুলি যেই ধরনের এজেন্ট চায় তারা যেন সেই ধরনের এজেন্ট নিয়োগ দিতে পারে, এবং সর্বোপরি ভোট গণনার সময় যাতে প্রত্যেক প্রার্থীর তাদের নিজস্ব প্রতিনিধি উপস্থিত থাকতে পারে। কুমিল্লার নির্বাচনটা আসলে এই নির্বাচন কমিশনের জন্য একটা বড় চ্যালেঞ্জ হবে, বড় টেস্ট হবে। কুমিল্লার নির্বাচনটি টেস্ট কেস হবে, গাইবান্ধা এক আসনের উপনির্বাচনটি এটি খুব গুরুত্বপূর্ণ নির্বাচন হবে, টাঙ্গাইলে নির্বাচন আসনে খালি আছে, সেইটাতে নির্বাচন আসন খালি আছে। আমি বলতে চাচ্ছি যে সাংসদ রানা, সেই সাংসদ রানার নির্বাচনের আসনটিও খালি হতে পারে, সেই জন্য এটি। যাই হোক, আমরা আসলে যেভাবে দুই রাজনৈতিক দল প্রস্তুতি নিচ্ছে, নির্বাচন কমিশন নিশ্চয়ই তার চেয়ে ভালো প্রস্তুতি নিবে, হোমওয়ার্ক করবে, সেই অপেক্ষায় আমরা করছি। যাই হোক, অন্যান্য কিছু খবর জানিয়ে দিচ্ছি। গোলাম মোস্তফা আহমেদকে গাইবান্ধা 1 আসনের উপনির্বাচনে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় সিদ্ধান্ত হয়েছে। সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু সহ দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। গোলাম মোস্তফা সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সমসাময়িক বিভিন্ন ইস্যুর পাশাপাশি বৈঠকে গাইবান্ধা 1 আসনের উপনির্বাচনে দলের মনোনয়ন নিয়ে আলোচনা হয়। একটি হত্যা মামলার চূড়ান্ত রায়ে 2 আসামির মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আপিল বিভাগ। এই যাবজ্জীবনের অর্থ আমৃত্যু কারাবাস বলেও রায়ে উল্লেখ করেছে আদালত। প্রধান বিচারপতি এস.কে. সিনহা বলেছেন, এই বিষয়ে পূর্ণাঙ্গ রায়ে ব্যাখ্যা দেওয়া হবে। 2001 সালে সাভারে জামাল হোসেন হত্যা মামলার আপিলে মৃত্যুদণ্ড পাওয়া 2 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আপিল বিভাগ। এ সময় প্রধান বিচারপতি বলেন, যাবজ্জীবন কারাদণ্ড মানেই আমৃত্যু কারাদণ্ড। তবে আসামি পক্ষের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, ফৌজদারি দণ্ডবিধির 57 ধারা অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ডের অর্থ 30 বছরের দণ্ড, আর আসামিদের আচরণ বিবেচনায় অনেক সময় তা কমে 22 বছর পর্যন্ত হয়ে থাকে। অন্যদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবুল আলম বলেছেন, শুধু এই মামলার ক্ষেত্রেই দণ্ডসীমাটি প্রযোজ্য হবে যদি রায়ে তা উল্লেখ করা হয়। জামাল হোসেন হত্যা মামলায় বিচারিক আদালত 2003 সালে 3 জনকে মৃত্যুদণ্ড দেয়, হাইকোর্ট তা বহাল রাখে। এর মধ্যে 2 জনের আপিলে সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড করা হলো। আসামি পক্ষের আইনজীবীরা উল্লেখ করেছেন এটা তো 30 বছর আইনে উল্লেখ আছে। তখন প্রধান বিচারপতি বলছেন উনি আইনের ব্যাখ্যা দিয়ে দেখাবেন যে না, এটা যাবজ্জীবন অর্থাৎ আমৃত্যু কারাদণ্ড। অন্যদের ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা সেটা এই মামলার অন্যান্য জেনারেল কি বলেন সেটা রায়ের জন্য অপেক্ষা করতে হবে। আজীবন যদি হয় তাহলে আমাদের জেল কোর্টে যে রিমিশন আছে, অর্থাৎ কয়েদিরা সদ্ব্যবহারের জন্য যে রিমিশন পায়, তখন রিমিশন তো আর থাকবে না। যেহেতু আজীবনে তার জেলে থাকতে হয়, তখন আর রিমিশনের প্রশ্ন আসে না। এইসব বিবেচনা করে আমরা নিবেদন করেছি যে ফর ন্যাচারাল লাইফ এইটা আমরা অনুগ্রহপূর্বক রায় উল্লেখ করবেন না। এবার একটি বিরতি নিচ্ছে।
রাত 9:22 ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। প্রশ্ন ফাঁসের অভিযোগে এখনই বাতিল হচ্ছে না এসএসসির গণিত পরীক্ষা। আরও যাচাই বাছাই এবং তদন্ত শেষে অভিযোগ প্রমাণ হলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এদিকে এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসে জড়িত সন্দেহে 6 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সঠিক প্রশ্ন আউট হওয়ার কোনো সুযোগ নেই, যার জন্য এখানে পিছনে কেউ ছুটলে লাভবান হবে না, ক্ষতিগ্রস্ত হবে। গত 2রা ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা শুরুর আগে প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তবে এর পরেও ঢাকা শিক্ষা বোর্ডে কয়েকটি বিষয়ের প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠেছে। বিভিন্ন পরীক্ষার আগে কয়েকটি ফেসবুক পেজ থেকে দেয়া হয় আগাম প্রশ্ন ফাঁসের ঘোষণা। সবচেয়ে বেশি অভিযোগ গণিতের প্রশ্নপত্র নিয়ে। বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে আগাম পাওয়া প্রশ্নের ছবি। বিষয়টি নিয়ে বিব্রত খোদ শিক্ষামন্ত্রী। সিলেটে তিনি সাংবাদিকদের জানান, অভিযোগ তদন্ত করছে মন্ত্রণালয়। তবে গণিতের পরীক্ষা বাতিল হবে কিনা সে সিদ্ধান্ত নিতে আরও যাচাই বাছাই দরকার। পরীক্ষা বাতিল কি বাতিল না, আমি আগেই বললাম, অবস্থা অনুসারে ব্যবস্থা নিব, আমরা বাইর করবো এবং সেই অনুসারে যারা যারা দায়ী হবেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে প্রশ্নপত্র ফাঁসে জড়িত সন্দেহে 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজধানীর ক্যান্টনমেন্ট থানা এলাকা থেকে সোমবার রাতে তাদের গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। যেখান থেকে প্রশ্নপত্রটা তৈরি হয়ে প্রক্রিয়াজাত হয়ে সেটা পরীক্ষার্থীদের কাছে জেলায় জেলায় যায়, সেখান থেকে পরীক্ষার্থীদের কাছে পৌঁছায়, তো এই টোটাল প্রক্রিয়ার মধ্যে রিয়েলি কারা ইনভলভ কিনা সেটা আমরা খুঁজে বের করার চেষ্টা করছি। আগামী পরীক্ষাগুলোতে প্রশ্ন ফাঁস বা এ ধরনের গুজব ঠেকাতে মনিটরিং টিমের কঠোর নজরদারি থাকবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মিজানুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খেলাধুলার খবরের জন্য অনুপম চলে যাচ্ছে আপনার কাছে। আশুইন বেশ পরামর্শ দিচ্ছেন আমাদের, ধৈর্য ধরার। আমার মনে হয় যে হ্যাঁ, আশুইন পরামর্শ না দিলেও এই কাজটা আমাদের করা উচিত। আর নারীদের ক্রিকেটের কথা যদি বলি, গতকালও আমরা বলছিলাম কাল একটা বড় ম্যাচ আয়ারল্যান্ডের সাথে, এবং বাকি যারা আছে তাদের তুলনায় আয়ারল্যান্ড কিছুটা দুর্বল হলেও আয়ারল্যান্ড কিন্তু বেশ শক্তিশালী দল। সেই ক্ষেত্রে বাংলাদেশের জন্য একটু আমাদের উইশ করা দরকার যে শেষ চারে পৌঁছাতে পারে কিনা। শেষ চারে পৌঁছাতে পারলে হয়তো ওয়ার্ল্ড কাপের কাজ। সেই খবরগুলো জানাবো, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে। 9:32 ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। টেস্ট ক্রিকেটে সফল হতে ধৈর্য রাখা জরুরি। মেহেদী মিরাজকে সেই পরামর্শই দিয়েছেন রবিচন্দ্রন আশ্বিন। ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট খেলে দেশে ফিরেছে বাংলাদেশ। হায়দ্রাবাদ থেকে পাকিস্তান সুপার লিগ খেলতে দুবাই গেছেন মাহমুদুল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল। দলের সাথে ফেরেননি অধিনায়ক মুশফিকুর রহিমও। বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল এর তৃতীয় রাউন্ডের দুটি ম্যাচই ড্র হয়েছে। ফতুল্লায় সাউথ জোনের বিপক্ষে জিততে শেষ দিন 272 রানের দরকার ছিল সেন্ট্রাল জোন। নারী বিশ্বকাপ বাছাইয়ে কাল বাংলাদেশ নারী ক্রিকেট দলের সুপার 6 মিশন শুরু হচ্ছে। তৃতীয় সুপার 6-এ সকাল 10:30টায় আয়ারল্যান্ডের মুখোমুখি হবে রোমানার দল। প্রায় 2 মাসের বিরতি দিয়ে আজ শুরু হচ্ছে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ রাউন্ড অফ 16-এর প্রথম লেগে পিএসজির চ্যালেঞ্জ নেবে বার্সেলোনা। ম্যাচটি শুরু হবে রাত 2:45টায়। শেষ 16-র আরেক ম্যাচে একই সময়ে বরুশিয়া ডর্টমুন্ডকে আতিথ্য দেবে বেনফিকা। খেলাধুলার খবরে এই ছিল আমার কাছে। আরো কিছু খবর জানবো মহু এবং খালেদের কাছ থেকে। অনুপম, আপনাকে ধন্যবাদ। প্রস্তাবিত কুমিল্লা বিভাগের নাম হবে ময়নামতি। শিগগিরই এই বিভাগের ঘোষণা আসবে বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী আহম মুস্তফা কামাল। আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে সাংবাদিকদের তিনি কথা জানান। মন্ত্রী বলেন, এখন থেকে আর কোনো বিভাগের নাম জেলার নামে হবে না। কুমিল্লায় বিভাগ হবে। কুমিল্লা মানুষের জন্য এটা অত্যন্ত, আমি মনে করি যে আনন্দের দিন আজকে হবে। তবে বিভাগটির নাম হবে ময়নামতি। যেগুলো হয়ে গেছে হয়ে গেছে, নতুন যেগুলো হবে তো প্রেফারেন্স থাকবে যে জেলায় হবে সেই জেলার নাম ব্যবহার না করা। আরো খবর জানার আগে নিচ্ছে একটি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। সিলেট জেলা প্রশাসনের কর্মচারী আজিজুর রহমানের বিরুদ্ধে মামলা করল দুর্নীতি দমন কমিশন। রাত 9:47 আমরা ফিরলাম। সিলেট জেলা প্রশাসনের বাণিজ্য শাখার কর্মচারী আজিজুর রহমানের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক সিলেট কার্যালয়ের উপসহকারী পরিচালক ওয়াহিদ মঞ্জুর সোহাগ বিকেলে কোতোয়ালি মডেল থানায় এ মামলা করেন। আজিজুরকে এরই মধ্যে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত 9 ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কার্যালয়ে ঘুষ নেওয়ার সময় আজিজুর রহমানকে গ্রেফতার করতে গিয়ে হামলা শিকার হন দুদকের 2 জন উপপরিচালক। জেলা প্রশাসনের কর্মীরা প্রায় 2 ঘন্টা তাদের অবরুদ্ধ করে রাখেন। এরপর অসুস্থতার কথা বলে আজিজুর ঢাকায় এসে 2 দিন চিকিৎসা নেওয়ার পর অজ্ঞাত স্থানে চলে যান।
এই ঘটনায় দুদকের উপপরিচালক শিরিন পারভিন ওই দিনই সিলেট কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। ঘটনা তদন্তে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মৃণাল কান্তি দেবকে প্রধান করে 5 সদস্যের কমিটি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। নির্বাচনমুখী আওয়ামী লীগ বিএনপি এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি। আকরাম বলছেন আওয়ামী লীগের পাতানো ফাঁদে পড়ে বিএনপি নির্বাচনে অংশ নেওয়া ঠিক হবে না। আলামিন বলছেন কঠিন আইন করে নির্বাচনকালীন সরকার গঠন করে ভোট করা প্রয়োজন। আমিনুল বলছেন নির্বাচনের সময় শেখ হাসিনাকে পদের বাইরে রেখে নির্বাচনকালীন সরকার গঠন করতে হবে। আর রনি বলছেন দেশের মানুষের স্বার্থে একটি সুন্দর নির্বাচন হবে, এটাই প্রত্যাশা। শহীদ বলছেন আমি মনে করি বিএনপি এবার নির্বাচনে অংশ নেওয়া উচিত। রাজ্জাক বলছেন আওয়ামী লীগকে সুষ্ঠু নির্বাচনে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে হবে। আকাশ বলছেন ঘটনা যাই ঘটুক বিএনপিকে নির্বাচনে অংশ নিতেই হবে, অন্য কোনো রাস্তা নেই। মলি বলছেন বিএনপি এবার নির্বাচন না করলে জনগণের আস্থা হারাবে। মারিয়া বলছেন বিএনপিকে নির্বাচনে অংশগ্রহণ করে রাজনৈতিক মাঠে সক্রিয় থাকা উচিত। আরফান বলছেন দেশ ও জনগণের জন্য আওয়ামী লীগকে সব দল নিয়ে গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। দর্শকরা মনে করছেন আসলে খুবই তারা সাবধানী আছেন যে বিএনপি আসলে নির্বাচন করে আবার কি আওয়ামী লীগের ফাঁদে পড়বে কিনা। যাই হোক, দর্শকদের ধন্যবাদ দিতে চাই। দর্শকরা নানা ধরনের মতামত পাঠিয়েছেন আমাদেরকে। বিশ্বে প্রতি 3 দিনে হারিয়ে যাচ্ছে একটি ভাষা। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের গবেষণা বলছে বাংলাদেশের 41টি ভাষার মধ্যে 33টি লেখ্য রূপ নেই। গবেষকরা বলছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাতৃভাষা সংরক্ষণের উদ্যোগ নেওয়া না হলে আগামী শতাব্দীতে এর বেশিরভাগেরই অস্তিত্ব থাকবে না। এই ছিল রাত 9টায় বাংলাদেশের আয়োজন। আজকে রাত 9টায় বাংলাদেশ শেষ করব ফিলিপাইনে একসঙ্গে 1000 মানুষের নাচের কিছু ছবি দেখে। তার আগে আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। রাত 9টায় বাংলাদেশ।